আসসালামু আলাইকুম। সবাইকে বিদ্যাবাড়ি পাবলিকেশনস এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাহান মোস্তফা। আমি আজকে মূলত আপনাদের বহুল প্রত্যাশিত, বহুল চাহিত আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক ডাইজেস্ট প্লাস বই থেকে বিস্তারিত আলোচনা করার জন্য এসেছি। আমাদের এই ডাইজেস্ট প্লাস বইটা আপনারা দেখেছেন যে আপনারা বেশ কিছুদিন থেকে চাচ্ছিলেন যে বিদ্যাবাড়ি কর্তৃক প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য কোনো বই বের হয় কিনা। আপনাদের এই প্রত্যাশার কারণে আমরা শিক্ষার প্রশ্নের যেই কটা ধাপের প্রশ্ন আপনাদের পরীক্ষা হয়েছে প্রত্যেকটা ধাপের প্রশ্নগুলোকে আমরা চেষ্টা করেছি ব্যাখ্যা সহকারে আলোচনা করার জন্য। এরপর যদি আমরা দেখি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাছাইকৃত বিভিন্ন বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এখানে ইনক্লুড করেছি, যেগুলো আপনারা বাজারের অন্য কোনো বইয়ে আশা করি পাবেন না। এরপর আমরা দেখি দশম থেকে 49তম পিএইচসি কর্তৃক যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে আলোচনা করার চেষ্টা করেছি আমাদের এই বইয়ে। ক্লিয়ার? আরো বেশ কিছু আপনাদের আছে সাম্প্রতিক থেকে শুরু করে আমাদের জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে যা তথ্যগুলো ইনক্লুড করা যায় প্রত্যেকটা তথ্য আপনাদের সাথে আমরা এই প্রাইমারি প্রধান শিক্ষক ডাইজেস্ট প্লাস ইনক্লুড করে দিয়েছি। এখন অনেকে জানতে পারেন যে স্যার বইটার দাম কত। বইটার দাম হচ্ছে 980 পেজের একটা বই, মাত্র 570 টাকা আমরা আপনাদের জন্য এবার নিয়ে এসেছি। এটা মাত্র 570 টাকায়। সচরাচর এত কম দামে আমরা বইগুলো ছাড়ি না, কিন্তু আপনারা যেহেতু প্রাইমারি শিক্ষকরাই প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা দিচ্ছেন, সাধারণরা পরীক্ষা দিচ্ছেন, আমাদের স্টুডেন্টরা দিচ্ছেন, আপনাদের কথা চিন্তা করে 570 টাকায় আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক ডাইজেস্ট প্লাস বইটা আমরা বাজারে নিয়ে এসেছি। তো আজকে আমি যেটা আলোচনা করব সাধারণ জ্ঞানের একটু পার্ট আলোচনা করব। তার আগে যদি আপনাদের আমি দেখাই যে আপনাদের এখানে মূলত সাজানো হয়েছে কিভাবে বইটা। এর মধ্যে সাধারণ জ্ঞান শুধুমাত্র না, প্রত্যেকটা টপিকসে আমি একটু দেখাই আপনাদেরকে। যারা সাধারণ স্টুডেন্ট আছেন তারা ঠিক কি কোন রুটিনে পড়াশোনা করবেন এটা আমরা দিয়েছি, এবং যারা চাকরিজীবী আছে তারা কোন রুটিনে পড়াশোনা করবেন সেটা আমরা দিয়েছি। এবং সবার শেষে আপনাদের যেটা ওএমআর শিট, আমরা একটা রঙিন ওএমআর শিট আমরা ইনক্লুড করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রঙিন ওএমআর শিট একটা ইনক্লুড করে দিয়েছি এখানে। এবং পাশাপাশি আপনাদের টপিকস ভিত্তিক আমরা স্টার মার্কিং করে দিয়েছি। অর্থাৎ দেখেন, আমি যদি দেখাই একটু টপিকস ভিত্তিক, যেটা আমাদের যেমন জিকে নিয়ে যদি আলোচনা করি, জিকেতে আমরা 4 স্টার, 3 স্টার, 2 স্টার এরকম মার্কিং করে করে আমরা স্টার মার্ক করে করে আপনাদের কিন্তু দিয়েছি। যারা বইটা নেবেন তারা মূলত বুঝতে পারবেন। এটা বৈশিষ্ট্য যদি বলি, এটা বলে শেষ করা যাবে না। বইটার আকার অনেকটা বড়, বা বলতে আপনাদের সচরাচর বাজারের বই থেকে এটার আমাদের আকারটা বড় করেছি বইয়ের। এবং ইনার পেজ থেকে শুরু করে কভার পেজ আমার মনে হয় আপনাদের পছন্দ হবে। তো এটা আমরা যদি আলোচনা করি, আজকে যেটা আপনাদের সাথে আলোচনা করব আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক এই ডাইজেস্ট ক্লাস বই থেকে আপনাদের যেহেতু ভাষার মাস, আর ভাষার মাসে আমি একটা টপিক নিয়েছি আমাদের সেক্টর গুলো থেকে আলোচনা করার জন্য। সেক্টর গুলো থেকে আপনারা কোন কোন অধ্যায়গুলো পড়বেন, কোন কোন টপিক গুলো পড়বেন, এগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি আমরা কিভাবে এটাকে সাজিয়েছি এটা এখানে একটু দেখানোর চেষ্টা করেছি। দেখেন আপনারা, আমাদের এখানে সেক্টর থেকে শুরু করে আমরা যদি বলি সেক্টর কমান্ডার কতটি সেক্টরে বিভক্ত ছিল আমরা এটা আলোচনা করার চেষ্টা করেছি। প্রথমে যদি আমরা দেখি, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয় এবং 64টি সাব সেক্টরে ভাগ করা হয়। এগুলো সচরাচর সেক্টর গুলো যেমন আমরা অন্যান্য বই যদি দেখি আলাদা আলাদা করে থাকে, কিন্তু আমরা এখানে যেটা করেছি একসাথে সেক্টর, সেক্টর কমান্ডার এবং সেক্টরের অধীনে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো আলোচনা করার চেষ্টা করেছি। তো সেক্টর থেকে যদি আমরা দেখি 11টা সেক্টর, আমি প্রায় সময় বলি যে 11টা সেক্টরের মধ্যে অনেক সময় 11টা পড়তে হয় না। আমরা যদি এক আমি যদি বলি যে 6টা সেক্টর করলে মোটামুটি হয়ে যায় 1, 2, 3, 5, 10 এবং 11। এই 6টা সেক্টর যদি কেউ পড়াশোনা করেন বা পড়েন, আমার মনে হয় সেক্টর থেকে একেবারে এবারের মধ্যে মানে প্রাইমারি প্রধান শিক্ষককে ধরে নিতে পারেন চোখ বন্ধ করে। সেক্টর, সেক্টর কমান্ডার এবং সেক্টর ভিত্তিক অঞ্চল যেগুলো আছে এখান থেকে অ্যাটলিস্ট একটা প্রশ্ন কমন পাবেন। এরপর আমি একবার কমন ধরে একটা আপনাদের আজকে পাঠ করাবো সেক্টর থেকে, সেক্টর কমান্ডার এবং সেক্টর কমান্ডার। প্রথমে যদি আমরা আসি 1 নম্বর সেক্টর নিয়ে যদি আলোচনা করি, আপনারা সবাই জানেন যে 1 নম্বর সেক্টর বাংলাদেশের কে বলেন তো? আমাদের বর্তমান যে সরকার ক্ষমতায় আছে এই সরকার ক্ষমতার ক্ষেত্রে যারা আছেন ক্ষমতায়, বিএনপি সরকার, বিএনপি যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মেজর জিয়াউর রহমান, তিনি ওই সময় মেজর ছিলেন সেনাবাহিনীর। তিনি মূলত 1 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন, সেক্টর কমান্ডার হিসেবে এপ্রিল থেকে জুন। এবং মেজর রফিকুল ইসলাম জুন থেকে ডিসেম্বর। একটা জিনিস খেয়াল রাখবেন, প্রশ্ন যেহেতু এখন একটু অনেকটা ক্রিটিক্যাল করে, অর্থাৎ দেখবেন নিচের জন, দ্বিতীয় জনের নাম কিন্তু মেনশন করে যে উনি কত রং সেক্টর অধীনে ছিলেন। তো এই জন্য আপনাদের দুজন করেই করতে হবে যে জিয়াউর রহমান এপ্রিল থেকে জুন মাস তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং মেজর রফিকুল ইসলাম জুন থেকে ডিসেম্বর মাস সেক্টর কমান্ডার ছিলেন। তা আমাদের এখানে হুট করে প্রশ্ন দিয়ে দিতে পারে যে মেজর রফিকুল ইসলাম কত রং সেক্টরের কমান্ডার ছিলেন। এখন আপনি তো বলেছেন যে জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন 1 নম্বর, ওখানে 1 নম্বর আপনি
করবেন? কেটে দিবেন, তাই না? ১ নম্বর প্রথমে কেটে দিবেন। ওই জায়গায় আপনাকে ধরা খাওয়াই দিবে। অর্থাৎ প্রশ্ন থাকবে ওখানে। তো আমাদের ১ নম্বর সেক্টরেরই কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম। এরপর আমরা আসি ২ নম্বর সেক্টর কেন গুরুত্বপূর্ণ? ২ নম্বর সেক্টর মেজর খালেদ মোশাররফ এখানে যুদ্ধ করেছেন। আর পাশাপাশি এটা মনে রাখবেন, জিয়াউর রহমান আমাদের যে ব্রিগেড ফোর্স গুলো ছিল মুক্তিযুদ্ধের সময়, ব্রিগেড ফোর্স ৩টা ছিল। ৩টা ফোর্সের মধ্যে জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স, এই ৩টা ফোর্সের মধ্যে জেড ফোর্সের প্রধান ছিলেন কে? জিয়াউর রহমান। এরপর আসেন মেজর খালেদ মোশাররফ। এপ্রিল থেকে অক্টোবর মাস তিনি মূলত ছিলেন সেক্টর কমান্ডার হিসেবে। পাশাপাশি তিনি কি কোন ফোর্সের প্রধান ছিলেন? কে ফোর্সের প্রধান ছিলেন? আপনারা একটু কমেন্ট করবেন সবাই, হ্যাঁ? যারা আমার লাইভটা দেখতেছেন তারা একটু কমেন্ট করার চেষ্টা করবেন। প্রাইমারি প্রধান শিক্ষক, খুবই লাক্সারিয়াস একটা চাকরি, নন ক্যাডারদের মধ্যে সবচেয়ে ভালো লেভেলের একটা চাকরি। অল্পতে যদি অল্প সিলেবাস প্রাইমারি শিক্ষকের মতোই পিএইচসি কর্তৃক পরীক্ষাটা হবে, যদি ঠিকভাবে আপনারা করতে পারেন আর আমাদের এই গাইড ক্লাস বইটা খুব মনোযোগ সহকারে একটু শেষ করতে পারেন। আমি মনে করি এখানে ৯৮০ পেজের একটা বই বা ৯৬০ পেজ, ৯৫০ পেজের একটা বই যদি কেউ এই শর্ট সময়ের মধ্যে শেষ করতে পারেন, ঈদের খুবই কাছাকাছি সময় আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি শেষ করে ফেলতে পারেন আশা করি আপনাদের ভালো হবে। তো তাহলে খালেদ মোশাররফ ছিলেন কে ফোর্সের প্রধান এবং মেজর এটিএম হায়দার ২ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ছিলেন। আরেকটা প্রশ্ন আসে আপনাদের ২ নং সেক্টর থেকে, সেটা হচ্ছে ২ নং সেক্টর মুক্তিযুদ্ধের সময় কোন কার অধীনে ছিল? ঢাকা। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে আমাদের সেই সিতারা বেগম ২ নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। কে? সিতারা বেগম ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধের সময়। ক্যাপ্টেন সিতারা বেগম। তাহলে এই ২ নম্বর কেন গুরুত্বপূর্ণ? ২ নম্বর ঢাকার অধীনে ছিল। ২ নম্বর সেক্টর যুদ্ধ করেছেন খালেদ মোশাররফ। ২ নম্বর সেক্টরে আমাদের বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম যুদ্ধ করেছেন। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার আসেন ৩ নম্বরের কথা বলেছি। ৩ নম্বর সেক্টর কেন আপনার বেশি গুরুত্বপূর্ণ? এটাতে মেজর কে এম শফিউল্লাহ যুদ্ধ করেছেন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস। আর এটা কি ছিল? এস ফোর্সের প্রধান। কে ছিল? এস ফোর্সের প্রধান ছিল মেজর কে এম শফিউল্লাহ। এখানে আরেকটা ব্যাপার দেখেন, আমাদের ডাইজেস্ট ক্লাসে আমরা কোন ব্যাপারটাকে ইনক্লুড করেছি একটু যদি দেখাই। এই যে অঞ্চলগুলোর ক্ষেত্রে, অঞ্চলগুলোর ক্ষেত্রে দেখেন, অঞ্চলগুলোর ক্ষেত্রে প্রথমে যদি ১ নম্বর সেক্টরটা আমরা দেখি, ১ নম্বর সেক্টরের ব্যাপারটা একটু খেয়াল করি। ১ নম্বর সেক্টরে আমাদের কি দেওয়া আছে? এটা আপনারা কোথাও পাবেন কিনা সন্দেহ হচ্ছে। ছোট্ট একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আয়তনে বড় সেক্টর ছিল কোনটি? এগুলো আমি আগে বলেছি যে স্পেশালিটি বুঝতে হবে। আমাদের বইয়ের স্পেশাল ভ্যালুটা কি? আমাদের বই কেন আমরা এত পরিশ্রম করে বা আপনাদের জন্য তৈরি করি? এই যে ভেতর থেকে প্রশ্ন করে যেহেতু এখন, এটা আমাদের চিন্তা করতে হবে যে ভেতর থেকে কি আসে। দেখেন আয়তনে বড় সেক্টর ছিল, পরীক্ষা দিয়ে দিতে পারে। এখন আপনি সেক্টরটা একটু পড়ে মনে করেন অবস্থা মানে কাহিল করে ফেলেছেন। সেক্টর থেকে ম্যাপ সহকারে আপনি জানেন কোথায় কি পড়েছেন, তারপরেও আপনার মাথায় কিন্তু কাজ করবে না। আয়তনে সবচেয়ে বড় সেক্টর ছিল, কিন্তু আপনার কাছে মনে হবে বারবার যে ঢাকা যেহেতু রাজধানী, সুতরাং ঢাকায় হয়তো বা আয়তনে বড় সেক্টর হতে পারে। কিন্তু এখানে দেখেন ১ নম্বর সেক্টর মানে চট্টগ্রাম হচ্ছে আয়তনের সবচেয়ে বড় সেক্টর। আয়তনে তাহলে বড় সেক্টর কি? কমেন্ট করেন সবাই। আয়তনে বড় সেক্টর কোনটি? চট্টগ্রাম হচ্ছে আয়তনে সবচেয়ে বড় সেক্টর। তাহলে আমরা ১, ২, ৩ এখানে শেষ করলাম। এরপর যদি আমরা দেখি, আপনাদের বলেছি ৫ নম্বর সেক্টরের কথা, তাই না? ৫ নম্বর সেক্টর কেন গুরুত্বপূর্ণ? ৫ নম্বর সেক্টর এই জন্যই গুরুত্বপূর্ণ যে এইখানে আমাদের সেই আরেকজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত আছেন, তিনি কে? কাকুন বিবি, তাই না? ৫ নম্বর সেক্টর মীর শওকত আলী যুদ্ধ করেছেন। এটা যতটুকু না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে আমাদের বীর প্রতীক কাকুন বিবি যুদ্ধ করেছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে কাকুন বিবির বীর প্রতীক যে খেতাবটাকে দেওয়া হয়েছিল সেই খেতাবটা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে বা সেই খেতাব গেজেট আকারে প্রকাশ করা হয়নি। সেটা কেন করা হয়নি আজ পর্যন্ত আমি এটা ঠিক যৌক্তিক তথ্য জানি না। ১৯৯৭ সালে কাকুন বিবির এই বীর প্রতীক গেজেটটাকে প্রকাশ করা হয়নি বা গেজেটটা বাদ দেওয়া হয়েছিল। যেহেতু গেজেটটা বাদ দেওয়া হয়েছিল, সুতরাং কাকুন বিবিকে ওই জন্য আমরা বীর প্রতীক হিসেবে ধরি না। বাট আমরা যদি ধরি সচরাচর যে কাকুন বিবির যুদ্ধের ক্ষেত্রে যদি দেখি, তিনি প্রায় ৩০টা যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, প্রত্যক্ষ যুদ্ধে। তো তিনি যুদ্ধ করেছেন, এটা যদি আসলে অথেন্টিক প্রমাণিত হয়, তাহলে কেনই বা তাকে আমরা মুক্তিযুদ্ধের সময় বীর প্রতীক খেতাব দিলাম না বা গেজেট কেন পাবলিশ হলো না? এই জিনিসটা আজ পর্যন্ত কোনোভাবে জানা যায়নি। ৯৭ সালে এই কাকুন বিবির গেজেট প্রকাশ করা হয়নি। তিনি মূলত মুক্তি বেটি নামে পরিচিত ছিল। এরপর যদি আমরা দেখি
10 নম্বর সেক্টর কথা আমি আপনাদেরকে বলেছি। 10 নম্বর সেক্টর কেন গুরুত্বপূর্ণ? 10 নম্বর সেক্টর আমরা সবাই কম বেশি জানি যে এটা ছিল নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। এটা কি ছিল না? নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না 10 নম্বর সেক্টরে। আপনারা দেখেন এখানে 10 নম্বর সেক্টর যদি আমি আলোচনা করি, 10 নম্বর সেক্টর হচ্ছে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না। 2 নম্বর হচ্ছে এটা ছিল কি? নৌ সেক্টর। এটা কি ছিল? নৌ সেক্টর ছিল, বা এটার কোন সেক্টর কমান্ডার ছিল না। যে যার অধীনে যেই অঞ্চলগুলো ছিল ওই অঞ্চলের নৌ সেক্টরটা সেই মূলত কি করেছে? শাসন করেছে। 19ম নিবন্ধনের বিষয়ভিত্তিক কোর্স ফি কত? নিবন্ধনের বিষয়ভিত্তিক কোর্স ফির মধ্যে আমাদের একটু ডিসটেন্স আছে, যদি আমি বলি আপনারা বিদ্যালয়.com এ গেলে নিবন্ধনের কোর্স ফি গুলো সম্পর্কে জানতে পারবেন। বিদ্যালয়.com ওয়েবসাইটে যান, এখানে গেলে সবগুলো ফি দেওয়া আছে। 55% মহাসারে আমাদের ভর্তি চলছে, সেখানে গেলে আপনারা ফিগুলো নতুন করে জানতে পারবেন। সাবজেক্ট ভেদে আমাদের ফি একটু কম বেশি আছে। তাই 11 নম্বর সেক্টর কেন গুরুত্বপূর্ণ? 11 নম্বর সেক্টরে এখানে মেজর আবু তাহেরের কথা আমরা সবাই জানি। এই মেজর আবু তাহেরকে কিন্তু আমরা দেখেছি যে ওনাকেও হত্যা করা হয় বা ওনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। সেই আবু তাহের তিনি ছিল 11 নম্বর সেক্টর অধীনে। পাশাপাশি আর একটা জিনিস মনে রাখতে হবে, তারামন বিবি নাম আপনারা সবাই শুনেছেন। এই তারামন বিবি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। এই জন্য 11 নম্বর সেক্টর অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য কি 11 নম্বর সেক্টর অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা 11 নম্বর সেক্টর এখান থেকে পড়ে ফেলতেন। তাহলে আমরা জানলাম কি 1, 2, 3, 5, 10, 11 এই 6টা সেক্টর যদি মুক্তিযুদ্ধের সময় আপনারা যে সেক্টর 6টা আছে এই 6টা সেক্টর যদি আপনারা পড়েন তাহলে এনাফ আমি মনে করি এই 6টা থেকে আশা করি কমন পাবেন। এরপর যদি আমরা সেক্টরের মধ্যে আরেকটা ব্যাপার দেখি যে গুরুত্বপূর্ণ কি কি আছে। খেতাবগুলোর মধ্যে থেকেও কিন্তু একটা জিনিস মনে রাখবেন, একটু চেঞ্জ হয়েছে। আপনারা আগে যেটা পড়েছেন অর্থাৎ এই অগাস্ট পরবর্তী সময় খেতাবের মধ্যে যদি বলি 4 জনের খেতাব বাতিল করা হয়েছিল, তাই না? 4 জনের খেতাব বাতিল করা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে অগাস্ট পরবর্তী সময় এই খেতাবগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে এগুলোই আবার চলে এসেছে। অর্থাৎ আগে যেটা ছিল সেটাই পরীক্ষায় হুবহু দিয়ে দিয়েছে। 24 হিসাবে ছিল না, এরপর 66 ছিল না, 24 ছিল না, এরপর আমরা যদি বলি 174 ছিল না। আগের যেটা ছিল 175 জন বীর বিক্রম, বীর প্রতীক ছিল 426 জন এবং বীর উত্তম ছিল 68 জন। এটাকেই এখন কাউন্ট করা হয়েছে। আমি জানি না পরবর্তীতে এই অধ্যাদেশে কি করা হবে বা নতুন সংসদে কি করা হবে, কিন্তু বিগত আমরা 1-1.5 বছরে যেটা দেখেছি যে পরীক্ষার মধ্যে এই বীর প্রতীক বা বীর উত্তম বীর বিক্রমের যেটা হয়েছে সেটা হলো যে আপনাদের এখান থেকে প্রশ্ন ওরকম আগেরটা চলে এসেছে, নতুন করে যে বাদ দিয়ে চলে 4 জনকে, এটা হিসাবে ছিল না। এখন আমাদের এখানে যেটা দেওয়া আছে বর্তমানের কথা, বর্তমানে আমরা জানি না, বর্তমানে এটা করা উচিত না বা এখন দরকার নেই মনে হয়। এটা নতুন সরকার এসেছে, তারা এই জিনিসটা নিয়ে চিন্তা করবে। মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাবপ্রাপ্ত লেফটেন্যান্ট আব্দুর রব ছিলেন চিফ আর্মি স্টাফ, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মেজর খন্দকার নাজমুল হুদা, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মানে সবগুলোতে প্রথম কে পেয়েছিল? প্রথম বীর উত্তম পেয়েছিল কর্নেল আব্দুর রব, প্রথম বীর বিক্রম পেয়েছিল খন্দকার নাজমুল হুদা, প্রথম বীর প্রতীক খেতাব পেয়েছেন মোহাম্মদ আব্দুল মতিন, প্রথম নারী বীর প্রতীক খেতাব প্রাপ্ত ক্যাপ্টেন শীতল বেগম। এগুলো প্রথম অনেক ক্ষেত্রে পরীক্ষা চলে আসে। প্রথম গুলো খুব সুন্দর করে মনে রাখবেন যে প্রথম কারা কারা, প্রথম কে কে এগুলোতে খেতাব পেয়েছিল, এগুলো আপনাদের মনে রাখতে হবে। ওকে, এরপর আমরা যদি দেখি খেতাবপ্রাপ্ত একমাত্র উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে আমাদের বাংলাদেশে কে পেয়েছিল? মুক্তিযুদ্ধের সময় খেতাব কে পেয়েছিল? একমাত্র মানে উপজাতি যারা ছিল ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধা হচ্ছে ইউকে সিং মার্মা। পরীক্ষা চলে আসছিল, ঠিক আছে, পরীক্ষা চলে আসছিল, ইউকে সিং মার্মা খেতাবপ্রাপ্ত একমাত্র মুক্তিযোদ্ধা। বিদেশি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র ছিলেন ডব্লিউ.এস. ওডাল্যান্ড। তিনি মূলত বাটা কোম্পানিতে চাকরি করতেন বাংলাদেশে, ঠিক আছে। ডব্লিউ.এস. ওডাল্যান্ড তিনি প্রথম মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছিলেন বাটা কোম্পানিতে, একজন চাকরি ছিল বাংলাদেশে। তিনি প্রথম মুক্তিযোদ্ধাদের মানে কি করেছিলেন, একসাথে করে তিনি ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন। যেহেতু তিনি একজন সামরিক অফিসার ছিলেন, অবসর পরবর্তী সময় তিনি চেয়েছিলেন বাংলায় যখন যুদ্ধ শুরু হয়ে গেছে তাদেরকে ট্রেন আপ করে কিভাবে যুদ্ধতে অংশগ্রহণ করা যায়। এই জন্য বাংলাদেশের বাইরে প্রথম একজনকে বীর প্রতীক দেওয়া হয়েছে, ডব্লিউ.এস. ওডাল্যান্ড। দুজন মহিলা বীর প্রতীক হলেন তারামন বিবি এবং সেতারা বেগম। আমরা সবাই জানি যে দেখেন তারামন বিবি যুদ্ধ করেছেন 11 নম্বর সেক্টরে, সেতারা বেগম যুদ্ধ করেছেন 2 নম্বর সেক্টরে। পাশাপাশি এদের সম্পর্কে কিন্তু আমরা আরো আলোচনা করেছি শেষের দিকে। যেমন তারামন বিবি কত সালে জন্মগ্রহণ করে? তারামন বিবি 1957 সালে জন্মগ্রহণ করে।
এবং সিতারা বেগম কত সালে জন্মগ্রহণ করে? 1946 সালে সিতারা বেগম জন্মগ্রহণ করে। এগুলো সম্পর্ক প্রশ্ন আমরা আলাদা করে আপনাদেরকে মোটামুটি ভাবে দিয়ে দিয়েছি। তো আবারও আমি বলি, প্রাইমারি প্রধান শিক্ষক ডাইজেস্ট ক্লাস বইটা আমাদের হাতে চলে এসেছে প্রথম। আপনারা যারা আবেদন করেছেন, আশা করি সকলে আবেদন করেছেন। তো কম সময়ের জন্য শর্ট সময় আপনারা কিভাবে বইটা শেষ করবেন, এটা আপনাদের দিক নির্দেশনামূলক আমরা সবকিছু এখানে দেওয়ার চেষ্টা করেছি। এবং শর্ট সময়ের মধ্যে বইটা কিভাবে শেষ করবেন, এজন্য আমরা খুব বেশি বড় না করে বইটাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংযোজন করার চেষ্টা করেছি। আপনারা কিনে নিতে পারেন, মাত্র 570 টাকা বইটার প্রাইস। এবং বাজারে যে কোনো লাইব্রেরি থেকে আপনারা হয়তো এটা পাবেন, অথবা বইবাড়ি.com থেকে আপনারা বইটা অর্ডার করতে পারবেন, অথবা বিদ্যাবাড়ি ওয়েবসাইটে গিয়ে আমাদের পাবলিকেশন পেজে গিয়ে আপনারা এটাকে অর্ডার করতে পারবেন, অথবা কেউ চাইলে এখানেও অর্ডার করতে পারেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো, মাত্র 570 টাকা। এরপর আমরা দেখি, ঠিক আমাদের মুক্তিযুদ্ধ থেকে মানে আমাদের বীরশ্রেষ্ঠ বা আমাদের যে সেক্টর আছে, সেক্টর গুলো থেকে আপনারা আর কি কি করতে পারেন। এই কিছুদিন আগে একটা পরীক্ষা আসছিল, মুক্তিযুদ্ধের সর্বকনিষ্ঠ শহীদ কে ছিলেন? মুক্তিযুদ্ধের সর্বকনিষ্ঠ শহীদ ছিলেন শহীদুল ইসলাম বীর প্রতীক বা বীর। আমরা যদি দেখি, শহীদুল ইসলাম বীর প্রতীক ছিলেন মুক্তিযুদ্ধের সবচেয়ে কনিষ্ঠ শহীদ বা ছোট শহীদ। মুক্তিযুদ্ধ কালে তার বয়স ছিল 13 বছর। ডাক্তার সিতারা বেগম সেনাবাহিনীতে যে পদে ছিলেন, ক্যাপ্টেন পদে ছিলেন। এরপর তার ব্যাচ 4 কবে শুরু করবেন? ব্যাচ 4 ফারজানা বলেছেন খুব শীঘ্র ব্যাচ 4 আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অন্তর আত্মাই সব, তো আপনার অন্তর আত্মাই সব ঠিক আছে, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। তো এরপর আমরা যদি দেখি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দরকার নেই, এখানে যদি আমরা দেখি বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রকাশিত প্রকাশনার নাম হচ্ছে মুক্তি বার্তা। আপনাদের কিছু জানা থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত সালে, কত তারিখে ভুটান স্বীকৃতি দেয়? আমরা এগুলো কম বেশি জানি, তারপরও দেখা যায় অনেক সময় আমরা কিন্তু ভুলভাল উত্তর করে ফেলি বা ভুল করে ফেলি। এই জায়গাগুলো থেকে আমাদের একটু সাবধান হতে হবে। এরপর আমি আপনাদেরকে যদি বলি যে বীর শ্রেষ্ঠ পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে শুধু কি বলেছি আপনাদের, যে সেক্টর এবং বীর শ্রেষ্ঠ গুলোকে একটু দেখানোর চেষ্টা করব আমাদের বইয়ে ঠিক কিভাবে এগুলো সংযোজিত হয়েছে। আমাদের বইয়ে এগুলো দেখেন খুব সুন্দর করে আমরা সংযোজন করে ফেলেছি। বীর শ্রেষ্ঠ পরিস্থিতি বলতে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। আপনারা যেটা করবেন, তাদের জন্ম পড়বেন, সেক্টর পড়বেন এবং সমাধি পড়বেন। জন্ম সাল, সেক্টর এবং সমাধি, এই 4টা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে। কি? জন্ম সাল, সেক্টর, সমাধি। আমি আরেকটু বড় করে নিচ্ছি যাতে সবাই দেখতে পারেন। বিশিষ্ট পরিস্থিতির মধ্যে প্রথমে আসেন মুন্সি আব্দুর রউফ, জন্ম 43 সালের ফরিদপুর জেলায়। সেক্টর ছিলেন 1 নম্বর সেক্টর। তিনি সমাধি ছিলেন রাঙ্গামাটি জেলার নানিয়াছড়ায়। প্রচুর পরিমাণ পরীক্ষা আসে, এটা প্রচুর পরিমাণ পরীক্ষা আসে যে সেক্টর কি ছিল, হ্যাঁ, কোন সেক্টরে তিনি যুদ্ধ করেছেন, এক, এবং কোথায় তার এখন বর্তমান কবর আছে, কোথায় তার লাশ আছে, কোথায় তার সমাধি আছে। প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি এটা পরীক্ষায় চলে আসে। সুতরাং সমাধি কোথায় আছে? রাঙ্গামাটি জেলার নানিয়াছড়ে তার সমাধি, এবং তিনি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। 2 নম্বর আসি সিপাহী মোস্তফা কামাল, জন্মগ্রহণ করেছে 1947 সালে ভোলা জেলায়। কর্মস্থল দরকার নেই, পদবি দরকার নেই, সেক্টর হচ্ছে 2 নম্বর সেক্টর। সেক্টর কত? 2 নম্বর সেক্টর। আরেকটা ব্যাপার মনে রাখবেন, এটাতে আমরা যদি বলি যে কোন বাহিনীর কতজন ছিলেন? সেনাবাহিনী ছিলেন 4 জন, বিমান বাহিনী ছিলেন 1 জন। বিমান বাহিনীর কজন? 1 জন। নৌবাহিনীর ছিলেন 1 জন, এবং ইপিআর বা বিটিআর আমরা যদি বলি, ইপিআর হিসেবে ছিলেন 2 জন। এই মোট 7 জন আমাদের বিশেষ ছিল। তাহলে অনেক সময় প্রশ্ন আসে যে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীতে বীরশ্রেষ্ঠদের মধ্যে কয়জন ছিলেন, বিমান বাহিনীতে কয়জন ছিলেন, ইপিআর সদস্য কয়জন ছিলেন। তো সেক্ষেত্রে সেনাবাহিনী ছিলেন সেনাবাহিনী ছিলেন 3 জন। এটা একটু মিস্টেক। সেনাবাহিনী ছিলেন 3 জন, বিমান বাহিনীর ছিলেন আমি যদি একটু দেখাই এখানে, সেনাবাহিনী এটা আবার একটু লিখে দিচ্ছি। মুক্তিযুদ্ধের সময় সেনা ছিলেন 3 জন, বিমান 1 জন, নৌ 1 জন, এবং ইপিআর 2 জন। এই মোট আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ। এই 7 জন বীরশ্রেষ্ঠ সম্পর্কে খুব বেশি পড়বেন। আমি ধরে নিতে পারেন সেক্টর এবং বীরশ্রেষ্ঠ এই দুটা পার্ট থেকে আপনাদের অ্যারাউন্ড, আমি যদি বলি, একটা প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, সেক্টর এবং বীরশ্রেষ্ঠ এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেন, চোখ বন্ধ করে এবার ধরে রাখতে পারেন। তাহলে মোস্তফা কামাল কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। তার সমাধি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে। এখন পর্যন্ত তার সমাধি কোথায় আছে? ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার
দরুন গ্রামে তার সমাধি রয়েছে। এরপর আমরা মোস্তফা কামাল থেকে যদি চলে যাই আরেকজন বীরশ্রেষ্ঠের কাছে, সেটা হচ্ছে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ এবং রুহুল আমিন। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের ব্যাপারে যদি আমরা দেখি, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখকে যদি আমরা দেখি, জন্ম হচ্ছে 1936 সালে নড়াইল জেলায়। কোথায় জন্ম? 1936 সালে নড়াইল জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তারপরে কর্মস্থল দরকার নেই, সেক্টর হচ্ছে তিনি 8 নম্বর সেক্টরে যুক্ত করেন, মৃত্যু কবে? 5 সেপ্টেম্বর দরকার নেই। সমাধি কোথাও? যশোরের শাসনা উপজেলার কাশীপুর গ্রামে। আমি আগে বলেছি আপনারা বীরশ্রেষ্ঠদের মধ্যে যেটা পড়বেন, জন্মস্থান, সেক্টর এবং সমাধি, এই চারটা থেকে যে কোনো একটা আসে সবসময় জন্য পরীক্ষার মধ্যে। এরপর আমরা যদি দেখি স্কোয়াড্রন লিডার রুহুল আমিন, তার জন্ম হচ্ছে 1935 সালে নোয়াখালী জেলায়। তার সেক্টর হচ্ছে 10 নম্বর সেক্টর। মৃত্যু দরকার নেই। সমাধি হচ্ছে খুলনা রূপসা উপজেলার বাগমারা গ্রামে তিনি মূলত মৃত্যুবরণ করেন। এখানে মনে রাখবেন একটা জিনিস, যে কোন বীরশ্রেষ্ঠের লাশ পাওয়া যায়নি, কোন বীরশ্রেষ্ঠের লাশ পাওয়া যায়নি, তাহলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের লাশ পাওয়া যায়নি। কারণ তিনি কিসে ছিলেন? নৌবাহিনীতে ছিলেন। তাকে সেখানে মূলত বঙ্গোপসাগরে সলিল সমাধিতে দেওয়া হয়, বা সলিল সমাধি দেওয়া হয়, বা পানিতে ভাসিয়ে দেওয়া হয়। এই জন্য রুহুল আমিনের লাশ খুঁজে পাওয়া যায়নি। এরপর আমরা যদি আসি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ক্ষেত্রে, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম হচ্ছে 1949 সালে বরিশাল জেলায়। কোথায়? 49 সালে বরিশাল জেলায়। সেক্টর হচ্ছে 7। মৃত্যুবরণ করেছেন 14 ডিসেম্বর 1971 সালে। মনে রাখবেন, বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হয় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এটাও আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সর্বশেষ শহীদ হয় কে? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে সর্বপ্রথম শহীদ হয় কে একটু বলেন দেখি কমেন্টে। বিশেষজ্ঞদের মধ্যে প্রথম শহীদ হয় কে একটু দেখি, বলতে পারেন কিনা পারেন। এবং সবার শেষে হামিদুর রহমানের কথা আমরা জানি। হামিদুর রহমান জন্ম 2 ফেব্রুয়ারি 1953 সাল, পদবী সিপাহী, সেক্টর 4 নম্বর, এবং তার মৃত্যু সমাধি ছিলেন শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুর। তার সমাধি ছিলেন মূলত ভারতে, সেখান থেকে বাংলাদেশে নিয়ে এসে তার সমাধি দেওয়া হয় মিরপুরে। এরকম আমাদের আরো বেশ কিছু যদি আমরা দেখি, মতিউর রহমান আছে। মতিউর রহমানের জন্ম হচ্ছে 41 সালে। তিনি মূলত সমাধি হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। তিনি তার কোনো যুদ্ধ করেননি কোনো সেক্টরে, তিনি বিমান বাহিনীতে ছিলেন। বিমান নিয়ে আসার সময় মূলত তিনি করেছিলেন, বিমান ট্র্যাক করেছিলেন, বা বিমান থেকে তিনি মানে সঙ্গীত সহ তার সাথে যে সঙ্গীত ছিল, সেই সঙ্গীর সাথে তিনি কি করেছিলেন? বিমান থেকে মূলত নিজেকে ঠুকে দিয়েছিলেন, অর্থাৎ বিমান অ্যাক্সিডেন্ট করে তিনি মারা গিয়েছিলেন। এই হচ্ছে আমাদের বইয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, গুলো আমরা যদি দেখাই আপনাদেরকে, এগুলো থেকে আমরা আমাদের ডাইজেস্ট ক্লাস বইটাতে প্রত্যেকটা ব্যাপারে আমরা করেছি, অ্যাড করে দিয়েছি। আশা করি যে আপনারা যারা বইটা নেবেন, আশা করি এবং প্রত্যাশা করি যে এই বইটা থেকে মোটামুটি আপনাদের যতটুকু আপনাদের প্রত্যাশিত বা চাহিত সেটা কভার হবে। পাশাপাশি এখানে দেখেন, আমি একটু আলোচনা করি আরো কি বিশেষ ব্যাপারটা আমরা অ্যাড করেছি আপনাদের সাথে। আরো কিছু বিষয় এখানে দেখতে পাচ্ছেন। এখানে সূচিপত্রের মধ্যে পড়ার রুটিন আমরা কি কি দিয়েছি, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন দিয়েছি, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন দিয়েছি। এরপর যদি আমরা দেখি, আরো বেশ কিছু তথ্য আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি, একটু আপনাকে দেখাবো আমি। যাই হোক, এগুলো আমাদের এখানে বইয়ের ইনার পেজের মধ্যে সব দেওয়া আছে আশা করি। হ্যাঁ, আর পাশাপাশি আবারও বলে দিচ্ছি, আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক ডাইজেস্ট প্লাস বইটা আমরা বাজারে নিয়ে এসেছি। আপনারা চাইলে এটা ক্রয় করতে পারেন মাত্র 570 টাকা। আপনারা প্রি অর্ডার এবং অর্থাৎ আমাদের এখানে বই যেহেতু চলে এসেছে, প্রি অর্ডার দরকার নেই, আপনারা ডিরেক্ট সরাসরি অর্ডার করতে পারেন 570 টাকায়। প্রায় 950 পেজের একটা বই। আশা করি আশা করি আপনারা এইটা বইটা পড়লে যতটুকু আপনাদের প্রত্যাশা প্রাইমারি প্রধান শিক্ষক অর্জন পাবেন। আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আগামীতে আরো সাধারণ জ্ঞানের যে সকল বিস্তারিত তথ্য বা গুরুত্বপূর্ণ যে সকল আসার মতো তথ্য, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।